সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। সবার জন্য রইল শুভেচ্ছা। কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের এই অনুষ্ঠানে আজ আপনাদের সাথে আছি আমি মাঞ্জু। দর্শক মণ্ডলী, কানাডার বাঙালিদের অনেকেই গ্রীষ্মকালে দেশি শাকসবজি চাষ নিয়ে মেতে থাকেন। আমাদের আজকের অনুষ্ঠানে দেখবেন তেমনই একটি বাগান নিয়ে একটি সচিত্র প্রতিবেদন। দর্শক দেখুন অমৃতা রায়ের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আজ কানাডার মাটিতে দেশীয় শাকসবজি চাষের একটি বাগান আপনাদের ঘুরিয়ে দেখাবো। বহু খাটুনি করে এই বাগানটি তৈরি করেছেন গোলাম আজম চৌধুরী। মিস্টার চৌধুরী ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। তার সাথেই আমরা ঘুরে ঘুরে এই বাগানটি দেখব আর জেনে নেব এর খুঁটিনাটি। মিস্টার চৌধুরী, প্রবাস জীবনের ব্যস্ততার থেকে অবসর সময় বের করে আপনি এই বাগানটি তৈরি করেছেন। আপনি তো অবসর সময় আর অন্য কিছুও করতে পারতেন, আপনি বাগান কেন করলেন? মা মাটি মানুষ এবং আমাদের বাঙালি সংস্কৃতির বাংলাদেশিদের কৃষ্টির ঐতিহ্য, আমাদের কৃষি আমাদের একটা গর্বিত উত্তরাধিকার। এই প্রবাস জীবনে এসে অনেক কষ্টসাধ্য কাজ করেছি, নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে পড়াশোনায় গিয়েছি, পারিবারিক ঝামেলা ছিল, সব কিছু থেকে একটা স্বস্তির পরিবেশে আসার জন্য, সবুজের মাঝে আসার জন্যই এই বাগান করা। অন্য কোনো উদ্দেশ্য নেই, শুধু স্বস্তির নিঃশ্বাস পেলেই এই সবুজের মাঝে। এবং এইটাই আমার গর্বিত উত্তরাধিকার। আমার বাবা সরকারি চাকরি করতেন, আবার গ্রামে যেতেন, শুক্রবার পর্যন্ত সাপ্তাহিক অফিস করতেন, শনিবার শুক্রবার বিকালেই গ্রামে চলে যেতেন। সেই গ্রামের মেঠোপাত ধরে সেই গ্রামীণ জমিতে চাষাবাদ করেছি। আমি যখন এখানে এসে কাজ করি তখন আমার বাবাকেই চোখে দেখি, আমার হাজারো কিষাণীদের দৃশ্য আমার চোখে ভাসে। এই জন্যই আমি বাগান করি। আজকে এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা এখানে আমাদের বিশেষ ধরনের সিম, কানাডায় উপযোগী সিম। এটাকে আমরা রেড আই বলি, কোনো বাগানি নূতন নামকরণের মাধ্যমে এটার নাম দিয়েছে বাসনা। কিন্তু এই জাতটাই কানাডার জন্য উপযোগী। বাংলাদেশের যে ভ্যারাইটি আমরা নিয়ে থাকি সেই ভ্যারাইটিগুলো এখানে খুব ভালো জন্মায়, গাছ হয় প্রচুর কিন্তু ফলন ভালো দেয় না। আপনারা দেখতেই পাচ্ছেন তো কত সুন্দর ফলন, আগা থেকে গোড়া পর্যন্ত একেবারে সম্পূর্ণ ফসল ধরে আছে। তারপরে আমরা এখানে আমি যেটা করেছিলাম যে করলা গাছ এবং সিম গাছ একই সাথে লাগিয়েছিলাম, যাতে আমরা দুইটা ফসলই করতে পারি, 2 in 1। মনোপলি করপের চেয়ে আমরা 2 in 1 করতে সুবিধা হচ্ছে যে আমরা দুইটা ফসলই পেলাম। সেক্ষেত্রে একটা ফসল হয়তো কম বেশি হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে আমার যে ফলনের কৌশল, উৎপাদন যে টার্গেট, সেটা আমি মনে করি যে আমি সার্থক। এবং আমাদের জমি স্বল্পতার ক্ষেত্রে আমরা এই পদ্ধতিটা আমরা ইউজ করতে পারি। করলা গাছ শুধু এককভাবে না লাগিয়ে পাশাপাশি যদি আমি সিম গাছ লাগিয়ে দিতে পারি, এই যে দেখুন করলা গাছের ভিতরে সিমের ফলন এসে গেছে। সুতরাং আমরা এখান থেকে দুইটা ফসলই যুগোৎপাদভাবে পাইতে পারি। সুতরাং এই যে একটা পদ্ধতি, এই পদ্ধতিটা আমাদের বাঙালি কমিউনিটিতে এবং বাঙালিদের মধ্যে ছড়িয়ে দিতে পারি, যে তারা শুধু একটা ফসল না করে ভিতরে যদি আমরা আর একটা ফসল করতে পারি, সিম,
অতি সহসাই হচ্ছে। এর জন্য কোনো বাড়তি ম্যানেজমেন্ট আমার করতে হয় না, যত্ন করতে হয় না। যেমন ধরুন যে এই যে করলা, দেখেন যে করলা চাষের ক্ষেত্রে যে এই যে একটা ভ্যারাইটি, আমাদের বাগানিরা অনেক ক্ষেত্রেই করলা গাছ কিনে থাকেন, কেনা কিন্তু জানেন না যে কোন জাতটা কিনতে হবে। গ্রোসারি স্টোরে, গার্ডেন সেন্টারে সব ধরনের করলা গাছই আছে, কিন্তু আপনারা যদি নির্দিষ্ট ভ্যারাইটি চান সেক্ষেত্রে আপনি ভালো ফলন পাবেন ইনশাল্লাহ। তারপর দেখেন যে করলার ফলন অনুযায়ী এইটা এবং আরেকটি করলা দেখেন, আমি এই করলাগুলো মাদার ফ্রুট হিসেবে রেখেছি। আমি এই করলা বীজ রাখবো যাতে আমি পরবর্তী বছর এই জাতীয় করলাই আবার উৎপাদন করতে পারি। দর্শক বন্ধু, কৃষি মোদের গর্বিত উত্তরাধিকার। আমরা যেখানেই যাই এই উত্তরাধিকার সাথে করে নিয়ে যাই। কানাডার আবহাওয়ায় 3 থেকে 4 মাস চাষবাস করা যায়, বাকি সময়টা এদেশ বরফের চাদরে ঢাকা থাকে। আজম ভাইয়ের থেকে জানবো এবছর আপনি কি কি সবজি চাষ করেছেন। ধন্যবাদ। আমি এবছরের মে মাসের মাঝামাঝি থেকেই এই বাগানে আমার আনাগোনা শুরু, এবং মে মাসের বাগান মাঝামাঝি থেকেই আমি শুরুতে বিভিন্ন শাকসবজি করেছি। লাল শাক, মূলা শাক এবং অন্যান্য শাক, পুঁই শাক, পাট শাক, তারপরে কলমি শাক ইত্যাদি সহ আরও অনেক সবজি, যেমন লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া। আপনারা দেখতে পাচ্ছেন যে মিষ্টি কুমড়া আমার মাই অ্যামাজন। এখানে এই ক্ষেত্রেতেই একসময় লাল শাক ছিল, পুরো লালে ভর্তি ছিল, মনে হচ্ছিল যে এটার নাম দিয়েছিলাম লাল কেল্লা। সেই লাল কেল্লা এখনও দখল করেছে সেই আমার সবুজ মিষ্টি কুমড়া দিয়ে অ্যামাজন। তো এইভাবে আমি এবছর প্রায় 25 ধরনের শাকসবজি এখানে উৎপাদন করেছি, এবং অনেক শাকসবজি এখনও চলমান আছে। আশা করছি অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত এই শাকসবজিগুলো চলমান থাকবে। বিশেষ করে লাউ, চাল কুমড়া, সিম, মিষ্টি কুমড়া এগুলো চলমান থাকবেই। আমি এছাড়া বেগুন ধরেন যে এন্ড অফ অক্টোবর পর্যন্ত বেগুন থাকবে, কাঁচামরিচ থাকবে, ফ্রস্টিং না হওয়া পর্যন্ত এই সবজিগুলো মাঠে দণ্ডমান থাকবে। মোটামুটি আমি বলতে চাচ্ছি যে এই যে 25-26 ধরনের সবজি, আমি আলুটা জমিতে করিনি, কিন্তু বক্সে আলু করেছি, এবং আমার পারিবারিক চাহিদার 1 মাস 1.5 মাসের আলু ফলন আমি 4-5টা বক্স থেকে আমি আলু উৎপাদন করেছি। তো এইভাবে যদি আমাদের অপরাপর বাঙালি পরিবারসমূহ যার ব্যাকইয়ার্ড আছে, বিভিন্ন গার্ডেন প্লট আছে, আমরা যদি নিবিড়ভাবে শাকসবজি করতে পারি, আমাদের নিজেদের চাহিদা মেটানো এবং পাশাপাশি অপরাপর বাঙালি কমিউনিটির ভিতরে তাদের যারা বাগান করতে পারছে না তাদের চাহিদাও কিছুটা মেটানো সম্ভব। দর্শক দেখছেন গোলাম আজম চৌধুরীর সবজি বাগানের উপর বিশেষ প্রতিবেদন। ফিরছি এক্ষুনি, সাথে থাকুন। Oak Park Mortgage Group, residential and commercial. Our services: first and second mortgages, refinancing, home equity line of credit, pre-approvals, working with a variety of lenders. We care and we're committed. Oak Park Mortgage Group, 55 Lubbock Avenue, Unit C112, Toronto, Ontario, 416-757-4224. বাংলা কাগজ কানাডার টরন্টো থেকে প্রকাশিত সবথেকে পুরনো বাংলা ভাষার পত্রিকা। 2972 Danforth Avenue, Toronto, 416-693-2223। বাংলা কাগজ পড়ুন। গ্রেটার টরন্টো এলাকায় রিয়েল এস্টেট ক্রয় বা বিক্রয়ের জন্য অভিজ্ঞতম রিয়েলটর সাজ্জাদ আলী। 416-879-7141,
আপনার সেবায়, আপনার পাশে সব সময়। তো এখানে যে ধুন্দুল, এই মাছের ধুন্দুল, ঝিঙ্গা এবং চাল কুমড়া 3 ফসলের জন্য এই মাচার তৈরি করা হয়েছিল এবং 3টা ফসলই খুব সুন্দরভাবে গ্রোয়িং হচ্ছে। আপনারা যদি এখান থেকে একটু ছবি নিতে করতে পারেন, দেখবেন যে যে ঝিঙ্গা হয়ে আছে। তো এখানে আমি যে পদ্ধতিটা অনুসরণ করি, লাউ গাছ, চাল কুমড়া গাছ, এই জাতীয় গাছের আর্দ্রতা সংরক্ষণের জন্য পাশাপাশি আমি একটা লাইনে মরিচ জাতীয় গাছ লাগিয়ে থাকি এবং সেই মরিচের জন্য বাড়তি কোনো যত্ন নিতে হয় না। মরিচ পর্যাপ্ত পরিমাণ মরিচ হয় এবং চাল কুমড়া এবং লাউ গাছের এক্ষেত্রে কোনো মতোই প্রভাব বিস্তার করে না। যেমন ধরেন যে এখান থেকে বিভিন্ন ধরনের এই যে মরিচগুলো আমি এখানে করে থাকি, এটা মেইনলি রিং অফ ফায়ার জাত এবং এই জাতটা কানাডা, অন্টারিও আবহাওয়ায় খুবই উপযোগী একটি জাত, যেটা একেবারে পুরো মৌসুমব্যাপী ফলন দিতে থাকে। আপনার এই বাগানটা দেখে মনে হচ্ছে এর পেছনে একটা সুচারু পরিকল্পনা আছে। মানে বলতে চাইছি যে চারা উৎপাদন, চারা মাটিতে রোপণ, তো এই বিষয়গুলোর একটা ধারাবাহিকতা আছে। এই বিষয়ে যদি দর্শকদের একটু কিছু বলেন। ধন্যবাদ। আমি অবশ্যই একটি বাগান করার জন্য একটা সুস্পষ্ট সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা দরকার। সেই পরিকল্পনার অংশ হিসেবে যেমন চারা উৎপাদন, চারা জমি তৈরিকরণ, চারা বীজ বপন, চারা রোপণ, ফসলের অন্তর্বর্তীকালীন পরিচর্যা, তারপরে ফসল সংগ্রহ, ফসল সংরক্ষণ, একটি সার্বিক পরিকল্পনা নিয়ে এবং সর্বোপরি আমি যে বাগানটা করব সেই বাগানের একটা সার্বিক লেআউট থাকা প্রয়োজন। এই লেআউটের ভিত্তিতে আমরা ফসল নির্বাচন করে রাখতে হবে যে আমরা কোন ফসল করব এবং সেই ফসলের চারা উৎপাদন থেকে শুরু করে সামগ্রিক কার্যক্রম ধারাবাহিকভাবে করতে হবে এবং এটা করা খুবই আবশ্যক। আমি কিন্তু সেই বাগানের বেষ্টনী, ফিজিক্যাল বেষ্টনী তৈরি করিনি, আমি ফসলের মাধ্যমে বেষ্টনী তৈরি করেছি। যেমন সেই বেষ্টনীর মধ্যে রয়েছে মরিচ গাছ, বেগুন গাছ, সিম গাছ ইত্যাদি। যেমন চারা উৎপাদন মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে বিভিন্ন ধরনের সবজির চারা উৎপাদনের কৌশল নিয়ে থাকি। সবজির চারা উৎপাদন করতে গিয়ে আমাদের প্রি জার্মিনেশন করতে হয়, তারপর পটে লাগাতে হয়, সেখান থেকে আবার রেজিং বেডে নিতে হয় ইত্যাদি একটা সামগ্রিক পরিকল্পনার মধ্যে দিয়ে দিতে হয়। তারপরে চারা উৎপাদন শেষে আর বিশেষ করে বলবো কোনো সবজির চারা সবাই আমরা একসাথে হবে না। যেমন বেগুন এবং মরিচ জাতীয় সবজি চারা উৎপাদন করতে গেলে এর জার্মিনেশনটা কিছুটা আগে, আমি যেমন মার্চ মাসের শেষ সপ্তাহে অন্যান্য সবজির চারা বসাবো, কিন্তু বেগুন এবং মরিচের চারা একটু আগে মার্চ মাসের প্রথম সপ্তাহেই বসাবো, কারণ এটা গ্রোথ খুবই স্লো। সুতরাং এইভাবে আমাদের একটা পরিকল্পনা নিয়ে এগোতে হয়। তারপরে এসে আমরা জমি তৈরিকরণ, তো জমি তৈরির কাজটা দুইটা ধাপে করা হয়। একটা প্রথম ধাপে জাস্ট মাটি প্রথম চাষ দিয়ে মাটি উল্টিয়ে ফেলতে হবে। দ্বিতীয় চাষের আগে ওই জমিতে আপনি প্রয়োজনীয় কম্পোস্ট, জৈব অজৈব বিভিন্ন সার মিশিয়ে, প্রয়োজনীয় পরিমাণ সার মিশিয়ে দ্বিতীয় চাষ সম্পন্ন করবেন। সার প্রয়োগে এবং জৈব সার প্রয়োগের পরে ন্যূনতম 1 সপ্তাহ পরে থেকেই চারা রোপণ কার্যক্রম শুরু করা যেতে পারে। মৌসুমের অপর সময় অন্যান্য সবজিগুলো সাধারণত আমরা জুন মাসের দিকে এই চারাগুলো আমরা অনেক সময় তাড়াহুড়ো করে ভিক্টোরিয়া ডে, লং উইকেন্ডের মধ্যেই লাগাতে হবে। আমরা কার বাগানে আগে ফলন হয় এই একটা প্রতিদ্বন্দ্বিতার মূলক অবস্থা থেকে আমরা খুব তাড়াতাড়ি চারা রোপণ করে থাকি, যেটা ঠিক না। আমরা জুন মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের দিকে যদি আমরা চারা রোপণে যাই তাহলে দেখা যাবে এই চারাগুলো মৃত্যুর হার অনেক কমে যাবে, কারণ মাটি তখন কেবল উষ্ণ হতে শুরু করে। আমরা মনে করি যে আউটসাইডের তাপমাত্রা অনেক হাই, আমরা এখন লাগাতে পারি, আমি খুব গরম পড়েছে আমরা কেন লাগাবো না, কিন্তু আউটসাইড দিয়ে বিবেচনা করলে হবে না। আমার মাটির তাপমাত্রা, গাছটা জন্মে কিন্তু আউটসাইডে না, মাটিতে জন্মে, এবং মাটির তাপমাত্রার
যদি স্বাভাবিক হতে না থাকে এর আগে গাছ লাগালে সেই গাছের মৃত্যুর হার অনেক বেশি হয়। দর্শক দেখছেন গোলাম আজম চৌধুরীর সবজি বাগানের উপর বিশেষ প্রতিবেদন। ফিরছি এক্ষুনি, সাথে থাকুন। গ্রেটার টরন্টো এলাকায় রিয়েল এস্টেট ক্রয় বা বিক্রয়ের জন্য অভিজ্ঞতম রিয়েলটর সাজ্জাদ আলী। 416-879-7141। আপনার সেবায়, আপনার পাশে সব সময়। পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী কানাডিয়ান ব্যারিস্টার। ইমিগ্রেশন, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। 416-740-2957। সাম্পান আর্ট স্কুল, অনলাইনে ছবি আঁকা শেখার প্রতিষ্ঠান। কিডস, টিনস, অ্যাডাল্টস আর্ট ক্লাস সবার জন্য উন্মুক্ত। যোগাযোগ নুরুন্নাহার শুক্তি 647-706-7430। সাম্পান আর্ট স্কুল। স্বল্পস্থায়ী গরমকালে কানাডার মাটিতে কোন কোন সবজি, মানে আমাদের কোন কোন দেশীয় সবজির ফলনটা বেশি হয় বলে আপনার মনে হয়? কানাডায় গ্রীষ্মকালীন সময়টা সংক্ষিপ্ত, তবে গ্রীষ্মকালীন আবহাওয়ার বিষয়টা যদি আমরা ধরি ফসল উৎপাদনের দিক থেকে আমি বলবো এইটা খুবই উপযোগী। কেননা এই সময়ের মাটির আর্দ্রতা, বাতাসে আর্দ্রতা, সূর্য আলোক ঘণ্টা, সূর্য দিবসের দৈর্ঘ্য ইত্যাদি যে প্রভাবক সমূহ গাছের জন্য এগুলো সম্পূর্ণই দেশীয় শাকসবজি উৎপাদনের সহায়ক একটি পরিবেশ। তো সুতরাং আমরা এখানে আমার দৃষ্টিতে বাংলাদেশের জন্মে সব জাতীয় ফসলই এখানে করা যায়। কিছু কিছু ফসল যেমন পটল, তারপরে কাঁকরোল, এটার কিছু কারিগরি ভিন্নতা আছে, সময়কালের অভাব আছে। এটা বাদে আমি মনে করি বাংলাদেশীয় দেশীয় সকল সবজি এখানে করা যায়। তবে বাংলাদেশি সবজির মধ্যে আমাদের বাঙালি কমিউনিটির জনপ্রিয়তম কিছু ফসল যেমন লাউ। এমন কোনো বাঙালি পরিবার দেখব না যেখানে পরিবারের বসত বাড়ির ব্যাকইয়ার্ডে তাদের লাউ গাছ নেই। এমন কোনো পরিবার দেখব না যাদের বসত বাড়িতে একটা সিম গাছ নেই। সুতরাং লাউ, সিম, চাল কুমড়া, বেগুন এগুলো এখানে পর্যাপ্ত পর্যায়ে হয়ে থাকে। যেমন লাউ গাছের ক্ষেত্রে লাউ গাছ আমরা চাষ করি কিছুটা ভিন্ন দেশের সাথে আছে। যেমন লাউ গাছ যখন আমরা চাষ করি গাছটা খুব বৃদ্ধিপ্রাপ্ত হয়, দেখা যায় যে লাউ হচ্ছে না। তো এখানে অনেকগুলো আবার লাউ বৃদ্ধিপ্রাপ্ত হলেও পুরুষ ফুল আসতেছে, মহিলা ফুল আসতেছে না, স্ত্রী ফুল আসতেছে না। সুতরাং আমি যদি বলি তো এক্ষেত্রে আমাদের আবহাওয়ায় এটা একটা প্রকট টরন্টোর জন্য বা কানাডার আবহাওয়ার জন্য এই জাতীয় সমস্যাটা আমাদের বাগানিগণ ভোগ করে থাকেন। তবে সেটা উত্তরণের কিছু কৌশল আছে। যেমন আমরা যদি লাউ গাছে যখন বৃদ্ধির প্রাথমিক পর্যায়ে 8 থেকে 10টি পাতা রেখে 1G প্রথম কাট মাথার ডগা কেটে দিলাম, তারপর সেখান থেকে যে শাখা বের হলো সেখান থেকে 4-5টি পাতা বের হওয়ার পরে আবার ডগা কেটে দিলাম, 2G হলো। এইভাবে যদি আমরা 1G 2G অ্যাপ্লাই করি তাহলে দেখা যাবে যে আমাদের স্ত্রী ফুল পুরুষ ফুল সম পরিমাণে আসতেছে। এইটা একটা কৌশল আমরা নিতে পারি। তারপর দেখেন যে বাংলাদেশে আমি কখনোই চিন্তা করিনি আমাদের নিজ হাতে পরাগায়ন করতে হবে। এখানে বিশুদ্ধ জলবায়ুর দেশ, অথচ কিন্তু পলিনেটরের সংখ্যা খুবই কম। এটা হয়তো এনভায়রনমেন্টাল ডিজাস্টারের কারণে হতে পারে বা অন্য কোনো কারণে হতে, কিন্তু আমাদের পলিনেটরের খুব অভাব, যে কারণে লাউ গাছের
স্ত্রী ফুল আছে, পুরুষ ফুল আছে, কিন্তু লাউ ফার্টিলাইজড হয় না, লাউ বড় হয় না। এই ক্ষেত্রেও আমাদের বাগানিগণ সবাই সিদ্ধহস্ত, অনেকেই জানেন আমরা পুরুষ ফুলের পুংরেণু দিয়ে স্ত্রী ফুলের স্ত্রী কিশোরের টাচ করলেই সেটা পলিনেশন সম্ভব হয়। এইভাবে আমরা লাউ উৎপাদন কৌশল করি। এবং এই সমস্যাটা সিজনের শুরুতে, কিন্তু সিজনের পরবর্তী পর্যায়ে এই সমস্যাটা আর থাকে না। যেমন আমার বাগানে এখন আমি আর কোনো পলিনেটর করতে হয় না। প্রবাসে করলা একটি খুবই পপুলার, জনপ্রিয় সবজি, কিন্তু এই সবজি নির্বাচনের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই আমরা সবাই তো নিজের চারা উৎপাদন করতে পারি না। সবাই বিভিন্ন গার্ডেন সেন্টার থেকে চারা সংগ্রহ করি। আমরা জাত সম্পর্কে ধারণা নাই। দেখা যায় আমরা করলা গাছ নিয়ে আসলাম, উস্ত হলো, চাইনিজ করলা হলো। এই ক্ষেত্রে আমাদের বাগানিরা যে সমস্যায় ভোগেন, তারা চারা ঠিকই কেনেন, কিন্তু সঠিক জাতটি ওরা ধারণা না থাকায় গার্ডেন সেন্টার থেকে ওই জাত সংগ্রহ করতে পারেন না। আমি বলবো সেই ক্ষেত্রে করলার চারা সংগ্রহের ক্ষেত্রে এর জাত যদি আপনি করতে পারেন, নির্ধারণ করতে পারেন যে আমি এই জাতের চারা কেমন। যেমন আমি যে করলা চারাগুলো ইন্ডিয়ান করলা চারাগুলো রোপণ করে থাকি, এই জাতের নাম হচ্ছে ব্ল্যাক পার্ল, কালো মুক্তা। সুতরাং এই জাতীয় কিছু নাম আছে যেগুলো বড় ইন্ডিয়ান করলা যেটাকে আমরা বলি, সেখান থেকে এই জাতের মাধ্যমে সেই ভালো করলা উৎপাদন করা যেতে পারে। আপনারা বাগানি সকল যদি এই গাছের বিষয়ে কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে, আমি দেখেছি, আমি বিভিন্ন বাগানি গ্রুপের সাথে জড়িত, তারা বিভিন্ন সময় প্রশ্ন করে, আমি উত্তর দেই, তাদের কাছ থেকে আমি শিক্ষা নেই, তারা আমার কাছে শিক্ষা নেয়। এইভাবে আমার তথ্য আদান প্রদানের মাধ্যমে আমরা অনেক উপকৃত হতে পারি। দর্শক দেখছেন গোলাম আজম চৌধুরীর সবজি বাগানের উপর বিশেষ প্রতিবেদন। ফিরছি এক্ষুনি, সাথে থাকুন। Millennial mortgage experts, commercial, residential, construction loan, agriculture, and land financing. We are hiring new agents. Millennial mortgage experts, 2855 Markham Road, Suite 401, Toronto, 416-287-3568, mmex.ca. চ্যানেল অমনি 2-তে বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠান দেখুন প্রতি শনিবার সকাল 9টা, প্রতি রবিবার বেলা 3:30, বুধবার বিকেল 5:30। বৃহস্পতিবার বেলা 3টা। কানাডার প্রান্ত থেকে প্রান্তরে ছড়িয়ে আমরা। ব্রিটিশ কলম্বিয়ার দর্শকেরা দেখুন প্রতি বুধবার সকাল 10টা। আলবার্টা, সাসকাচুয়ান ও ম্যানিটোবার দর্শকেরা দেখুন প্রতি রবিবার সকাল 9:30। প্রসারিত দিগন্তে বাংলা টেলিভিশন কানাডা। গ্রেটার টরন্টো এলাকায় রিয়েল এস্টেট ক্রয় বা বিক্রয়ের জন্য অভিজ্ঞতম রিয়েলটর সাজ্জাদ আলী। 416-879-7141। আপনার সেবায়, আপনার পাশে সব সময়। আমি এখানে যেটা দেখাতে যাচ্ছি, আমরা একটা রেস্ট ক্রপ করেছি, যেটা আমি একটা ব্যারেল কেটে মাটি ভরে সেখানে কম্পোস্ট দিয়ে মাটি তৈরি করে সেখানে আমি শুধু একটা ফসল করি নাই। আমি জানি যে ফসলের আয়ুষ্কাল অনুযায়ী আমি 2টা ফসল সহসাই করতে পারি। আমি এখানে চিচিঙ্গা পাশাপাশি সিম গাছে লাগিয়েছিলাম। এখানে কিন্তু একটি ঝোপালো ডাল পুঁতে দিয়েছিলাম। গাছ তার নিজস্ব গতিপথ খুঁজে বের করেছে এবং সে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে চিচিঙ্গা হচ্ছে, আমরা মনোপলি ফসল করার চেয়ে আমরা যদি এইভাবে আমরা ফসল করতে পারি, যত্ন নিতে পারি, তাহলে এটা সম্ভব। এখানে দেখতে পাচ্ছেন একটা দেশি কুমড়ার ক্ষেত। এই ক্ষেতটাতে একসময় আমাদের লাল শাক, আমি একবার লাল শাক উত্তোলন করেছি সিজনের শুরুতে, এবং লাল শাক উত্তোলনের আগে আমি লাল শাকের সারির মাঝে কয়েকটি কুমড়ার চারা লাগিয়েছিলাম। সেইটা আজকে এই মহিরুতায় রূপ নিয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন, আমি এটাকে বলি সাধারণত আমার
আমার অ্যামাজন, মাই গার্ডেন অ্যামাজন, এখানে আমি এই কুমড়ো গাছ থেকে অনেকগুলো শাখা অলরেডি আমি এই হারভেস্ট করেছি এবং খুবই পপুলার মানুষের মাঝে, বাঙালির মাঝে কুমড়োর ডগা, কুমড়োর শাক খুবই একটা জনপ্রিয় ফসল। এবং শুধু ডগাই নয়, আপনাদের জেনেও আনন্দিত হবেন, এখানে ভিতরে অনেকগুলো কুমড়ো হয়ে আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে যে আমি বেষ্টনী সবজি হিসেবে সিম গাছ লাগিয়েছি এবং এখান থেকে আমি পর্যাপ্ত সিম, প্রায় 200 পাউন্ড 250 পাউন্ড সিম গতবারে উত্তোলন করেছি। এবং এই যে সিম গাছের অবস্থান, এটাকে আমি ব্যক্তিগতভাবে এটার নাম দিয়েছি টরন্টোর সিমনগর। দর্শকবৃন্দ, আপনারা আসবেন, দেখবেন, এটা অন্ততপক্ষে আমরা খাই বা না খাই, কিন্তু দেখতে আমার অনেক কষ্ট হয়, কিন্তু তবে এটাকে সাকসেসফুলভাবে করতে দেখে আমার খুব ভালো লাগে। আপনারা নিশ্চয়ই এটা ভালো লাগবে। আপনার এই বাগান প্রকল্প দেখে তো সত্যিই চোখ জোড়ালো। এত শাকসবজি হয়েছে, আপনার পরিবার তো একা খেয়ে শেষ করতে পারে না। এই উদ্বৃত্ত ফসল বিপণনের কোনো উপায় আছে কি? ধন্যবাদ। এর কথা সত্যি যে আমার বার্ষিক চাহিদা করে অনেক শাকসবজি উদ্বৃত্ত থাকে, কিন্তু এখানে বিপণনের কাঠামোগত অসুবিধা রয়েছে। এছাড়াও সিটি অফ টরন্টোর পারমিট সংক্রান্ত কিছু জটিলতা রয়েছে, যেখানে আমরা এখানে কমার্শিয়ালভাবে সবজি উৎপাদন করতে পারি না। তা সত্ত্বেও আমাদের এই বাগান সিজনের মাধ্যমে আমি মনে করি আমার নিকট বন্ধু পরিবার এবং নিকট প্রতিবেশী তাদের মধ্যে এই সবজি বিতরণ করে আমাদের সম্পর্কের দৃঢ়তা উন্নতি করতে পারি, সম্পর্ক জোরদার করি। এবং এছাড়াও আমাদের স্থানীয় শুভাকাঙ্ক্ষী বন্ধুরা এখানে এসে তাদের চাহিদা মতো অনেক সময় বলে, আজম কিছু সবজি দাও, তখন সবজি দেই। আমি মনে করি না এটা একটা ব্যবসা সফল জিনিস, তারপরেও আমি বলবো যে এটা ব্যবসা সফলভাবে না হলেও আমার উদ্দেশ্য সফল হয়েছে। দর্শক বন্ধুরা, যেমনটা বলেছিলাম, কৃষি মোদের গর্বিত উত্তরাধিকার। আশা করি গোলাম আজম সাহেবের শখের বাগান দেখে আমার মতো আপনাদেরও চোখ জুড়িয়েছে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান আসছে শনিবার একই সময়ে একই চ্যানেলে। দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন।